বানচালের জন্য ভেতর থেকে এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে বলে অভিযোগ উঠেছে। কেন এই অভিযোগ উঠল? নির্বাচন পেছাতে কি তাহলে সত্যিই ষড়যন্ত্র হচ্ছে? কারা ষড়যন্ত্র করছে এবং কাদের নিয়ে ষড়যন্ত্র চলছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে। আর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম আলোর বার্তা কক্ষের আয়োজনে। দর্শক, বার্তা কক্ষের আজকের আয়োজনে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথির কাছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে স্বাগত। যেটি বলছিলাম যে নির্বাচনের বানচালের জন্য চেষ্টার কথা বলা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা আজকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত একটা বৈঠক হয়েছে এবং এটি প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, অর্থাৎ এটি উচ্চ পর্যায়ের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে প্রথম দিনই এত বড় একটা শঙ্কার কথা বলা হলো। আপনি এই বাস্তবতা দেখেন কিনা? এবং যেখানে বলা হয়েছে যে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটখাটো শক্তি নয়, বড় শক্তি নিয়ে নির্বাচনের বানচাল চেষ্টা করবে। আপনার মতামত জানতে চাই এবং বিএনপি এটিও মনে করে কিনা যে এরকম ষড়যন্ত্র হচ্ছে। এটা দুটো পার্টে যদি উত্তর দিই, জি, প্রথম একজন নাগরিক হিসেবে উত্তর দিই। সেটা হচ্ছে কি যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকে তাদের যেটা মূল্যায়ন হলো, মানে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন হলো, সেখানে তারা যে একটা নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন। নির্বাচন নিয়ে সংখ্যা মানে হচ্ছে যেটা বলতে বড় ধরনের হামলা হতে পারে, শারীরিক হামলার বাইরে অন্যান্য হামলার কথা বলেছেন, সাইবার হামলার কথা বলেছেন। এগুলো কি আসলে অপ্রত্যাশিত? উনি যা বলেছেন এবং যা আমরা শুনলাম, আমার কাছে মোটেই এটা অপ্রত্যাশিত মনে হয়নি। কারণ হচ্ছে যে আপনার প্রায় 15 বছর একটি দলীয় আপনার মানে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেটা জনগণ উৎখাত করেছে। তো জনগণ যে শক্তিটাকে উৎখাত করলো, সেই শক্তিটি কি খুব স্বাভাবিকভাবে চাইবে যে তার অ্যাবসেন্সে বা তাকে বাদ দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে? আমি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে পপুলারলি যে মানে পলিটিক্যাল সেটেলমেন্টের কথা আমি সেটা বলছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে বোঝাচ্ছি যে আওয়ামী লীগ বাহিনী একটি নির্বাচন, আপনি জাস্ট কল্পনার সিনারিওটা চিন্তা করেন যে একটা নির্বাচন হচ্ছে মানে জাতীয় জীবনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, একটা পারেনি, পারছে না একদম। যেমন আমরা অনেকেই বিভিন্ন সময় নির্বাচন বয়কট করেছি, দ্যাট ওয়াজ আওয়ার লিবার্টি, বাট আমরা কিন্তু কেন বয়কট, তারা চাইলেও পারবে না, মানে ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি। তো এটা একটা এই যে এইবার যদি তারা যদি নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে, অর্থাৎ না পারার তো কোনো কারণ নাই, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে সংগঠন হিসেবে তারা আসলে হারিয়ে যাবে। আপনি যদি ধরুন অনেকে মানে অনেক বিদেশি শক্তি অনেকে মাঝে মধ্যে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে, যদিও গত 15-16 বছরে এই দেশগুলো, বিশেষ করে আমি যদি ইন্ডিয়ার কথাই যদি বলি, তারা কখনো বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেনি, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা তারা কখনো বলেনি। এখন ধরুন আমি তাদের উত্তরে একটা কথা বলি কি, যে 73 সালে বাংলাদেশে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে পাকিস্তান প্রতিষ্ঠার বা পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রধানতম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ, পরবর্তীতে যেটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তান মুসলিম লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিল? কেন করতে পারেনি? বিকজ অফ দেয়ার রোল। তারা স্ট্যান্ড নিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে, নাকি মানুষের প্রত্যাশার বিপক্ষে। সেই বাস্তবতা, অর্থাৎ বাস্তবতা আছে সেটা। সুতরাং আপনি ঠিক জামাত ইসলামও তাই, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এই জাতীয় পার্টি, মুসলিম লীগেরা 73 সালে নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ার কারণে তাহলে কি 73 সালের জাতীয় সংসদ নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ ছিল? মোটেই প্রশ্নবিদ্ধ ছিল না। কারণ মানবতা বিরোধী অপরাধের দায়ে যে সমস্ত ব্যক্তি এবং সংগঠন জড়িত থাকে, তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো রাইট থাকার কোনো মানে প্রশ্ন ওঠে না, তাই না? তাহলে 73-এর নির্বাচনটা যেমন আপনার প্রশ্নবিদ্ধ ছিল না, একইভাবে মানে গ্রহণযোগ্যতার প্রশ্নে বলছি, একইভাবে যে 73-এর জাতীয় সংসদে বাংলাদেশের যে সংবিধান গৃহীত হলো, হ্যাঁ, আমার মনে হয় যে আমি বলতে চাচ্ছি, ওই কথাটি বলতে চাই। সুতরাং এই আওয়ামী লীগ তো তার ফেটটা বুঝতে পারে, এটা যে সুদূর প্রসারী যে প্রতিক্রিয়াটা কি হবে এটা তারা বুঝতে পারে। এবং আমি আজকে রয়টার্সের বরাত দিয়ে শেখ হাসিনার একটা মানে তার সাক্ষাৎকার একটা অংশ শুনলাম, আমি জানি না এটা বলায় আইন ভাঙছে কিনা, আমি শুধু সংবাদের রেফারেন্স হিসেবে বলতে চাই। তিনি বলেছেন ভবিষ্যতে তিনি বা তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে,
সেই এটা যদি সত্যি সত্যি তার স্টেটমেন্ট হয়ে থাকে, আমি ওটুকুই পড়েছি, ভেতরে পুরোটা যাইনি, এটা যদি সত্যি সত্যি তার বোধোদয় হয়ে থাকে, দ্যাটস গুড। কারণ তিনি, তার দল, তার নেতৃবৃন্দ, তার সাঙ্গপাঙ্গরা, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, সব শ্রেণীর নেতারা যা করেছেন, তাতে করে তাদের আর নেতৃত্বের সামনে আসার কোনো সুযোগ নাই। শুধু এখন কথা হচ্ছে কি, তাহলে তাদের ব্যতিরেকে যে নির্বাচনটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন, খুব স্বাভাবিকভাবে এই নির্বাচনটা ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা থাকবে, এখানে অপতৎপরতা চলতে থাকবে, নির্বাচনটা পিছিয়ে, মানে নির্বাচনটা আলটিমেটলি হবে, সেটা ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বর হোক, নির্বাচন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নাই। গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার এখন আছে পরবর্তী। অর্থাৎ আপনি যেটা বলছেন যে, আমি যদি ঠিক বুঝে থাকি, যে আওয়ামী লীগে এটা যেহেতু তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তারা একটা ভণ্ডুল করতে পারে, চেষ্টা থাকবে, এবং তাদের সহযোগী শক্তিরা, তারা, তাদের দোসরেরা এবং তাদের মানে যে মিত্র, বৈশ্বিক মিত্র যারা, তারাও চাইবে যে এখানে একটা মানে তাদের একটা পুতুল সরকার, যেহেতু তারা এখন দেখতে পাচ্ছে না বা ভবিষ্যতে একটা পুতুল সরকার ইনস্টল করতে পারবে না, সেই কারণে এটাকে এই প্রসেসটা ব্যাহত করার চেষ্টা থাকতেই পারে। ডক্টর আসাদুজ্জামান আপনি যে কথাটা বলছেন, এটি বাস্তবতাটা তো প্রথম থেকেই সবাই বলেছে, রাইট? এই কথাটা বলা মানে যে আওয়ামী লীগ ভণ্ডুল করে দিতে পারে, এই প্রেডিকশনটা খুব স্বাভাবিক এবং প্রথম থেকেই অনেকে বলেছেন। কিন্তু এতদিন পরে এসে নির্বাচনের ঠিক প্রথম বৈঠকে এসে সরকারের পক্ষ থেকে এটি বলা এবং যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে সোশ্যাল মিডিয়া ডিসইনফরমেশন, অপতথ্য ছড়ানো, সাইবার অ্যাটাক, শারীরিক অ্যাটাকও এর মধ্যে আছে, এই নানা বিষয়, এগুলো অপতৎপরতা ঠেকানোর জন্য সরকারের কাছে আসলে একটি দল এত বড় শক্তি হয়ে উঠতে পারে কিনা, দলের আসলে কতটা শক্তি থাকে? আমি বলছি, আমি যেটা এভাবে খুব পজিটিভলি দেখতে চাই, সেটা হচ্ছে যে সরকারের তরফে প্রবাবলি এই ধরনের ইনফরমেশন আছে। আচ্ছা, তিনি ইনফরমেশনগুলো মানে দেশবাসীকে দিয়েছেন। এখন কথা হচ্ছে কি, যে আপনি এটাকে কিভাবে আপনি এটাকে মোকাবেলা করবেন, সেই মোকাবেলার প্রস্তুতি দু ধরনের। একটা হচ্ছে নাগরিক সমাজের তরফ থেকে তথা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, আরেকটা হচ্ছে সরকারের তরফ থেকে। আমরা প্রধানত সরকারের তরফের সরকারি সামর্থ্য, সক্ষমতার কথাটা চিন্তা করব। অপরদিকে যদি রাজনৈতিক দলগুলো তারা যদি ঐক্যবদ্ধ থাকেন, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যত অপতৎপরতা থাকুক না, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি খেয়াল করে দেখবেন ৭৫ সালের 15 আগস্টে যখন বাংলাদেশের তৎকালীন শাসন ব্যবস্থা, বাকশালী শাসন ব্যবস্থার যখন পট পরিবর্তন হয়ে গেল, তখন কাদের সিদ্দিকী গংরা তারা কিন্তু বর্ডার মানে বাংলাদেশের সীমা ছেড়ে দিয়ে তারা ভারতে আশ্রয় গ্রহণ করলো, এবং সীমান্তের ওপার থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু মাঝে মধ্যেই মানে আপনার মানে ঠুসঠাস করতো, গোলাগুলি করতো, এবং তাদের এই সমস্ত হামলায় আমাদের মানে বর্ডারের মানে সৈনিকের অনেকে প্রাণ দিয়েছেন। কিন্তু আলটিমেটলি কাদের সিদ্দিকীরা রিয়ালাইজ করতে পেরেছিলেন যে আসলে এইভাবে একটি সরকার, যে সরকারের পেছনে জনগণ থাকে, অথবা তারা যে কাজটি করছেন সেই কাজটির পেছনে যদি জনগণের সমর্থন না থাকে, তাহলে সেটা সম্ভব না, পরবর্তী তারা ফেরত আসেন, মানে প্রত্যাবর্তন করেন অথবা মানে স্বাভাবিক জীবনে চলে আসেন। সেটা সেই সময়ের বাস্তবতা। কিন্তু এখন সেরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন? এখন সেই ধরনের কোনো বাস্তবতা নাই। আচ্ছা, এখন সেই ধরনের কোনো বাস্তবতা নাই, কিন্তু মাঝে মধ্যে আপনার ডিস্টারবেন্স, মানে জনজীবন বিপর্যস্ত করা, ঝামেলা করা, এগুলো তো হতেই পারে, নাশকতা হতেই পারে। এই যে আপনি মানে অতীতে হয়েছে, শুধু এই ধরনের নাশকতা প্রচেষ্টা থাকতে পারে। যদি সরকার যদি অ্যালার্ট থাকে, জনগণ যদি আপনার ঐক্যবদ্ধ থাকে, সংঘবদ্ধ থাকে, তাহলে আমি এটাকে নিয়ে খুব মানে আমার মনে হয় যে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রস্তুতির দরকার, সেটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, প্রশাসনের দিক থেকে যে প্রস্তুতি দরকার, সেটা ইঙ্গিত করছেন আপনি সবচেয়ে বেশি জরুরি, এবং নির্বাচনের সময় এটা হয়ও অলরেডি এই বিষয়ে আলোচনা হয়েছে আজকে, এবং যেটি বলা হচ্ছে যে ডিসি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের যে পদায়ন এবং পরিবর্তন, মানে এক জেলা থেকে আরেক জায়গায় করা হবে, সেক্ষেত্রে তাদের বিবেচনা করা হবে তাদের নিজেদের জেলা এবং শ্বশুর বাড়ির এলাকা, এটা খুব স্বাভাবিক, এটা হয়, এই সমস্ত এলাকায় তাদেরকে পদায়ন বা পরিবর্তন করা হবে না। আরেকটি বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে 90,000 সেনা সদস্য এবার মাঠে থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ আমাদের আগে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াগুলোর মধ্যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতো, এবার কিন্তু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে না, সরাসরি মাঠে। তারা শুধু সরাসরি মাঠে না, তারা আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্তই কাজ। আমাদের দর্শকদের জন্য একটু বিষয়টা বুঝিয়ে বলবেন যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে তারা কি কি করেন আর এবারে কি কি করবেন? স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেটা করার কথা সেটা অনেক তারা করতে পারেননি, এটা হচ্ছে বাস্তবতা। 14 সালে, 18 সালে, 24 সালে 3 বার তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিলেন সেনাবাহিনী,
কিন্তু তারা তাদের সেই রোলটা তারা প্লে করতে পারেন। এটা তো ভিডিও আপনি দেখেছেন, পত্রিকাও দেখেছেন। জনগণ বলছে ভাই ভোট লুট হয়ে যাচ্ছে, ভাই আমাদের ক্যাম্প দখল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, আমরা ভোট দিতে পারছি না। সেনাবাহিনীকে ও সেনাবাহিনী ভাই আসেন আমাদের, তখন তারা এই জনগণ আহ্বান উল্টা তারা তাড়াতাড়ি, শব্দটা আমি লেজ গুটিয়ে বলছি না, তারা মানে দ্রুত গাড়ি টেনে চলে গেছেন। বিকজ তাদেরকে চলে যাওয়ার কারণটা হচ্ছে তাদেরকে তো ম্যাজিস্ট্রেট অত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে তো ডাকেননি। তার ইচ্ছে করলেই তো তারা স্ট্রাইক করতে পারবেন না, তারা তো ম্যাজিস্ট্রেসির আন্ডারে ছিলেন, তাই না? কিন্তু এখন তো সেনাবাহিনী যে 2 মাস করে বাড়িয়ে এখন পর্যন্ত, এখন সেই অবস্থাটা হবে না। এখন সেনাবাহিনীর একটা রোল থাকবে, দায়িত্ব থাকবে। এখানে যদি কেউ যদি আপনার নাশকতা করার চেষ্টা করে, ভণ্ডুল করার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ যাবতীয় অনিয়মের বিরুদ্ধে তারা আইনসঙ্গত ব্যবস্থা নিতে পারবে। কিন্তু শুধু সেনাবাহিনী তো না, এখানে সেনা, নৌ, বিমান সবাই এবারে যুক্ত হচ্ছে। নৌবাহিনী, আপনার নৌবাহিনীর সংখ্যাটা খুবই কম, 2000 নৌবাহিনীর সদস্য থাকবেন, 90,000 আপনার সেনা সদস্য থাকবেন। মানে আমি যদি বলি আর্ম ফোর্সেস, আমাদের আর্ম ফোর্সেস, সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। তো মেজর রোলটা প্লে করবেন মানে সেনাবাহিনী। কিন্তু পুলিশের কথা সবসময় বলা হয়, পুলিশ মাঠে সবসময় কাজ করে অভ্যস্ত বাংলাদেশের, কিন্তু তাদের যে দুর্বল অবস্থার কথা বিভিন্ন সময় আপনারাও অভিযোগ করেছেন এর আগেও, এখন সেটি কি মানে বদলেছে? দেখুন সমস্যাটা হচ্ছে কোনটা, পুলিশের যে নৈতিক ভিত্তিটা, যে কোনো কাজ করার জন্য একটা নৈতিক ভিত্তি লাগে। আপনি অনেক সাধু কথাবার্তা বলবেন, যে সাধু কথা বলার আগে আপনার নিজস্ব একটা নৈতিক ভিত্তি থাকতে হবে। ইফ ইউ আর এ কারাপ্ট, আপনি যদি করাপশনের বিরুদ্ধে কথা বলেন, মানুষ শুনলে হাসবে তো, তাই না? তো একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো। পুলিশে তো সেটা ছিল না। গত 15 বছরে পুলিশ তো একেবারে পার্টিজান পুলিশ, আওয়ামী লীগের পুলিশ হয়ে গিয়েছিল। তারা তালি মারতো, তারা জয় বাংলা বলতো, তারা মানে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনার কথা বলতো। এই যে একটা অভ্যস্ত হয়ে ওঠা, অর্থাৎ শেখ হাসিনা তার অপশাসন কায়েম রাখার জন্য যাবতীয় প্রতিষ্ঠানগুলোকে, শেখ হাসিনার আমল তো এখন নাই, কিন্তু এখনকার যে অভিযোগ এসেছে, এই যে তার নাই, আপনি সেই বাহিনীর লোকগুলোকে, প্রশাসনের লোকগুলোকে, বিচার বিভাগের লোকগুলোকে, আপনি কি তাদেরকে সবাইকে সরিয়ে দিয়ে নতুন বাংলাদেশের নতুন পুলিশ আপনি বানাতে পেরেছেন, নতুন প্রশাসন আপনি বানাতে পেরেছেন, ঘুরে ফিরে তারা? কিন্তু এখন তো আরেকটা অভিযোগ আসছে, যেটা প্রধানত দুটি দলের ক্ষেত্রে এসছে, বেশি করে বিএনপির ক্ষেত্রে। জামাত ইসলামীও বলেছে, আবার একজন উপদেষ্টাও বলেছেন যে বিএনপি এবং জামাত তারা ভাগ বাটোয়ারা করেছে, এবং এর মধ্যে প্রশাসনের কর্মকর্তা আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলা হয়েছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের ভিসির কথাও বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারটা আমি যদি এভাবে বলি, এটা মানে যদিও এই মুহূর্তে আলোচনাটা আসলে প্রশাসনের কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারটা যেটা আপনি তুলেছেন, এটা হচ্ছে, এটা আমি তারাই উল্লেখ করেছেন, আমি এটা পছন্দ করি না, আমি মোটেই পছন্দ করি না। সেটা হচ্ছে রাজনৈতিক সরকার আমলে তাদের পছন্দের বুদ্ধিজীবী, অর্থাৎ মানে শিক্ষকের যারা ওই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তাদেরকে নিয়োগ দেওয়ার একটা প্রবণতা, একটা ট্রেন্ড ছিল। এটা ইনফ্যাক্ট এটা ভালো ট্রেন্ড না, এটা ভালো জিনিস নয়, এটা ওইভাবে বিবেচনা উচিত নয়। ভবিষ্যতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, আমি যদি সেই সরকারের অংশীদার হই, নিঃসন্দেহে আমি মানে বলবো যে এটা ভালো দিক না, মানুষ পছন্দ করে। আপনারা তাহলে করবেন না এটা? বললাম তো, এটা আমাদের পজিশন। কেন আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলবাজিতে নিয়ে যাব? বিশ্ববিদ্যালয়ে গেল, কিন্তু তার থেকে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে ডিসি, এসপি, পুলিশের কর্মকর্তা, নট এট অল। আমি আমার নির্বাচনী এলাকাতে বলি, বিভিন্ন সভাতেও বলি, সেটা হচ্ছে যে আমি তো সেটা চাই। ইভেন যে একজন মন্ত্রী, বিলেতের কথা চিন্তা করেন, অন্য দেশে আপনি আইন ভঙ্গ করবেন, পুলিশের সেই মোরাল অথরিটি থাকা উচিত, থাকতে হবে, যাতে পুলিশ খোদ মন্ত্রীকেও একটা জরিমানা করে দিতে পারে। এই যে অবস্থাটা, একটা অ্যাকাউন্টেবিলিটি মানে থাকা, এই তার আনুগত্য তো কোনো মানে রাজনৈতিক নেতার প্রতি বা রাজনৈতিক দলের প্রতি থাকার কথা না। তার আনুগত্য থাকবে তো মানে প্রজাতন্ত্রের প্রতি, তার আনুগত্য থাকবে তো জনগণের প্রতি। এই আনুগত্যটা কেন রাজনৈতিক সরকার তার দলের কাছে কেন চাইবে? এটা তো একেবারেই সমীচীন হবে না। সুতরাং এই যে প্রভাবগুলো, এটা তো দীর্ঘদিন একটা সংস্কৃতি বলতে পারেন। এই যে সংস্কৃতিটা চলে আসছিল, এখান থেকে তো আমাদের বের হতেই হবে। এবং এখন আমি যেটা বলতে চাই, সেটা যিনি হন না কেন, যার বিরুদ্ধে অভিযোগ থাকুন না কেন, মাঠ প্রশাসনে নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, তাদের বিরুদ্ধে যদি কারো যদি বিএনপি রাজনীতির সংশ্লিষ্টতা, বিএনপির পরিবারের সংশ্লিষ্টতা থাকে, কথার কথা যেন আমার কোনো আত্মীয় স্বজন, সেটা দূরবর্তী আত্মীয় স্বজন আর নিকটবর্তী আত্মীয় স্বজন, হোয়াট এভার, যদি এই ধরনের নাম থাকে, অফকোর্স তাকে ওখান থেকে নির্বাচন দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। এটা নির্বাচনটাকে যদি আমরা গ্রহণযোগ্য করতে চাই, স্বচ্ছ করতে চাই,
তাই না? এখন পর্যন্ত যে সমস্ত উদ্যোগ দেখেছেন প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসন বলতে আমি সরকারের আলোচনা পর্যায়ে আছে এখনো আমার মনে হয়, যেটা 1 তারিখ, আগামী 1 তারিখ মানে অর্থাৎ আগামী শনিবার থেকে এগুলো কার্যকর হবে, মানে এইগুলো প্রসেসগুলো শুরু হবে তারা বলছেন। আপনারা কি সন্তুষ্ট? যেটা বলছেন সেটা যদি করতে পারেন, যেমন আপনার ইতিপূর্বে যে 3টি বাজে নির্বাচনে যার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বাদ, তারা যদি দায়িত্ব পালন না করেন, অপর দিক থেকে যদি কারোর আত্মীয় স্বজন, আপনি যেটা বলেছিলেন মানে সোজা কথা শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি এলাকা লোকজন যদি না হয় ফাইন, তারপরে যদি মনে করেন আমার বা আপনার, অর্থাৎ ধরে নিচ্ছি আমরা দুজনই দু দলের প্রার্থী, আমাদের কোনো প্রার্থীদের সাথে তার কোনো দূরবর্তী কোনো আত্মীয়তা সম্পর্ক থাকবে না, অথবা এক ধরনের আনুগত্য থাকবে না। আনুগত্য বলছি যে অ্যালিজিয়েন্সটা, এটা যদি না থাকে তাহলে তো আপনি করতেই পারেন। দেখুন, আরেকটা বিষয় আসছে যে ভুয়া তথ্য বা অপতথ্য, মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো মানে মোকাবেলা করা এই মুহূর্তে বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীতেই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটার জন্য সরকার ভাবছে, কথা বলছে, সেটা সত্য, কিন্তু এখানে বলা হচ্ছে যে 2টি কমিটি করা হবে। এইটা আসলে সারা বাংলাদেশের মানে এই যে তরুণ, যুবক এবং সবাই যেভাবে, এবং আমার মনে হয়, আপনার কি মনে হয় না যে নির্বাচনের সময় আপনারা তো নির্বাচনী প্রচারণা ক্যাম্পিং এর ক্ষেত্রে এখন অনলাইন অনেক কিছু করার সুযোগ আছে এবং করবেন হয়তো, সেক্ষেত্রে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যদি ছড়ানো শুরু হয়, সেটা দুটো একটা কমিটি করে আসলে আদৌ সম্ভব কিনা, বা এটা আসলে পসিবল কিনা এই গভর্নমেন্ট? এটা আসলে এটা আপনার সম্ভব না। দুটো কমিটি দিয়ে সেই সক্ষমতা মানে আইটি মিনিস্ট্রির নাই, মানে সরকারি যে সেক্টরগুলো আছে সেগুলো নাই। আমার ধারণা যে তাদের সেই সক্ষমতা নাই। এটা ডিসইনফরমেশন অথবা আপনার এই যে মানে ফ্যাক্ট চেক করা, এটা করার মতো অ্যাবিলিটি, মানে এত মাস স্কেলে করার অ্যাবিলিটি তাদের নাই। তাহলে সঠিক ইনফরমেশন একটা সোর্স থাকা দরকার। এটা করা যেতে পারে, এটা আমার রাইট না আপনার সাথে কথা বলতে যে মনে হলো, সেটা হচ্ছে কি, দেখেন আমি তো অ্যাজ এ সিটিজেন আমার একটা এনআইডি আছে, আর আমার যদি এনআইডি না থাকে তাহলে আমার একটা পাসপোর্ট আছে, পাসপোর্ট না থাকলে এনআইডি, আবার এই দুটোর একটা তো থাকে মানুষের, তাই না? একটা কাইন্ড অফ আইডি থাকে। তো একটা ফেসবুক অথরিটির সাথে, কারণ ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে চলবে, আমাদের দেশে মানুষ তো ইনস্টাগ্রাম বলেন বা লিঙ্কডইন, ফেসবুকে বেশি থাকে, ওগুলো তো অত বেশি মানে ইউজার নাই। ফেসবুক অথরিটির সাথে একটা কথা বলা যেতে পারে, আমি জানি না এটা ফিজিবল কিনা রাইট নাও, তো ভবিষ্যতে সরকার করতে পারে, মানে প্রসেসটা চালু করা যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি যেমন নাগরিক হিসেবে আপনি একাধিক সিম ব্যবহার করতে পারেন না, পারেন তো, কিন্তু সেটা তো অফকোর্স আপনার এনআইডির এগেনস্টেই, তাই তো? আচ্ছা, আপনি বেনামেও করেন, বেনামে অর্থাৎ আপনার চাকর বাকর ড্রাইভার অন্য গ্রামের যে কোনো লোকের নামে করতে পারেন, কিন্তু সেই সিমটারও কিন্তু একটা মালিক থাকে, সেই সিমটা উল্লেখ করা থাকে, মালিক থাকে তো একজন, আপনি ব্যবহার করছেন কিন্তু মালিক তো একজন আছে নিঃসন্দেহে। এটা তো একেবারে মানে না, মানে কি বলে, যে ইচ্ছা সেগুলো, মানে অর্থাৎ এটার কোনো মালিক নাই, এই ধরনের সিম তো নিশ্চয়ই না। একইভাবে ফেসবুক অথরিটির সাথে একটা কথা বলা যেতে পারে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে একটা তার আইডির এগেনস্টে অথবা পাসপোর্টের এগেনস্টে তিনি পেজ যত ইচ্ছা খুলুন, কিন্তু যিনি খুলবেন, যিনি এটার অ্যাডমিন অথবা অথর, যিনি, সেটা করা দরকার, তার একটা পরিচয় থাকতে হবে, যাতে করে আপনার ঘোস্ট অ্যাকাউন্ট হোল্ডার এটা যেন কমে যায়। এটা নির্বাচনের আগে আসলে করাটা এখন আমাদের হাতে আছে, খুবই অল্প সময়, এবং বট বাহিনী তাতে বন্ধ করতে পারবেন আপনি। বট বাহিনী তো অলরেডি তৈরি হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভুয়া অপতথ্য করার জন্য কমিটি করা হলো, কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সরকারের অনেকগুলো গণমাধ্যম আছে, তার মধ্যে বলা হচ্ছে নির্বাচন কমিশন সংসদ টিভিকে নির্বাচনী প্রচারে ব্যবহার করতে চাইছে। আপনার মনে হয় কিনা এদেশের মানুষ সংসদ টিভি কয়জন দেখে, বা এটার সাথে কতজন আসলে মেন্টালি অ্যাটাচড, যে সমস্ত তথ্য ওখান থেকে নিব ওইটা শুধু বিশ্বাস করবো আর বাইরের গুলো করবো না, এটা সম্ভব? এটা খুব মানে আপনার মানে আমার খুব বাস্তব মনে হচ্ছে, শুধু মনে হয়নি। আমি ব্যক্তিগত জীবনে এই বয়স পর্যন্ত আমার মনে হয় না আমি 30-40 মিনিটের সংসদ টিভি এই যাবৎকালে 30-40 মিনিট স্পেন্ড করেছে কিনা, আমার তাহলে অনেকগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার কাছে ফিজিবল মনে হচ্ছে? আমার কাছে এটা ফিজিবল মনে হয়নি, বরং বলা যেতে পারে যে গণমাধ্যম যে সমস্ত মেইনস্ট্রিম তাদের, সেটা বোথ ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, আপনার অনলাইন মিডিয়া হোক, হোয়াট এভার, তাদের সবার সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বসা উচিত এবং তাদেরকে কনফিডেন্সে নিয়ে, প্রত্যেকের তো একটা রোল থাকে, দেশটা তো সবার, আমাদের সবার, নিশ্চয়ই, তাই না? তা আমরা কি একটা ভালো নির্বাচন করার গণমাধ্যমের সাথে কথা বলার কথা বলছি নিঃসন্দেহে, এবং সবাইকে অনবোর্ডে নিয়ে আমরা কেন করতে, শুধু কেন আমি সংসদ টিভি উপরে কেন মানে ভর করব? হ্যাঁ, একটা হতে পারে যে আমি যদি সারাক্ষণই যদি বলি, আর ধরেন প্রথম আলো টিভি ধরে নিচ্ছি,
আপনাদের বোধহয় প্রথম তো পত্রিকা না, টেলিভিশন, মানে ধরে নিচ্ছি আপনাদের টিভি নাই, যদি থাকতো হ্যাঁ। এবং সরকার যদি বলতো যে আপনি আজকে 6 ঘন্টা আপনি আমাদের এইগুলো প্রচার করবেন, আপনার তো রেভিনিউ লাগবে। আমি তো, সরকার তো আপনাকে রেভিনিউ দিচ্ছে না, টাকা দিচ্ছে না, আপনি হয়তো ওইভাবে করতে পারবেন না। সেই হিসাবে ওটা আপনার এডিশনালি সরকারি মাধ্যম ব্যবহৃত হোক, কোনো অসুবিধা নেই। যেহেতু আইডলি পড়ে আছে, এটা অলসভাবে পড়ে আছে, ওখানে ওটাকে ব্যবহার করেন। বাট অ্যাট দ্য সেম টাইম মূল গণমাধ্যমগুলোকে আপনি তাদেরকে বলুন যে আমাদের এই বক্তব্যগুলো, অর্থাৎ যেটা মানে সার্বজনীন বক্তব্য, সেগুলো প্রচার করার জন্য, সেগুলো প্রচার। ধন্যবাদ। আমার মনে হয় যে কোনো মিডিয়া তাতে অস্বীকার করবেন না। আমার মনে হয় মিডিয়া নিজে থেকে অনেক জায়গায় এগিয়ে যায়। আমি এবারে একটু প্রসঙ্গটা অন্যদিকে নিতে চাই। সেটি হচ্ছে জুলাই সনদ বিষয়ে আপনারা সিগনেচার করেছেন, একটা অনুষ্ঠান করা হলো, কিন্তু একটি দল করেনি এবং এরই মধ্যে যে ঐক্যমত কমিশন যাদের নিয়ন্ত্রণে এবং যাদের সাথে বসে আপনারা দীর্ঘ মিটিং হলো, এখন তাদের সাথে কি এমন হলো যে এই ঐক্যমত কমিশনের সুপারিশের নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি দেওয়া হয়েছিল সেটি বলা হচ্ছে যে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। আজকে দুজন নেতা, বিএনপির সেক্রেটারি জেনারেল এবং আমাদের আলোচনায় যিনি থাকতেন না সবাই, সালাউদ্দিন আহমেদও এই কথাটা বলছেন। এটা আসলে কি এমন হলো যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে সম্পর্ক তো অতীতে ভালোই দেখলাম আমরা, তাহলে এখানে সম্পর্কের বিষয় নাকি এখানে আসলে বোঝাপড়ার ঘাটতি তৈরি হলো? সম্পর্ক তো আমরা দেখুন, সম্পর্কটা আমরা এটা মনে করি যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ফলশ্রুতি হিসেবে একটা সরকার দায়িত্বে আছে। এই সরকারটাকে যদি আমি কন্টিনিউয়াসলি যদি বিরোধিতা করতে থাকি, তাহলে এটা তো আসলে সেই আপনার পতিত স্বৈরাচার তাতে লাভবান হয়। আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহায়তা করতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহায়তা এইভাবে করতে চাই যাতে করে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেন। নির্বাচন ছাড়া তো আমাদের অন্য কোনো বিকল্প নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সারাদিন আপনার সাথে আলোচনা হলো, মাসের পর মাস, মানে 8-10 মাস ধরে মাসের পর মাস আলোচনা চললো। সে আলোচনার যে আউটকাম গুলো, আমি সবকিছু তো আপনার সাথে একমত হব না, এটা তো সত্য। নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেটা টোটালি গায়েব, এটা বলা হচ্ছে। সেটাই বলছি যে আপনার সবই তো আমি আপনার সাথে একমত হব না। কেন আপনার সাথে একমত হচ্ছি না? আপনি বলছেন যে চা খাবেন, আমি বলি হ্যাঁ চা খাবো, কিন্তু আমার তো একটা শর্ত থাকতে পারে চিনি ছাড়া। আপনি একটা শর্ত দিতে পারেন যে আমাদের এখানে চিনি যুক্ত করে চা দেয়। কিন্তু বিষয়টা যত সিম্পল আপনি উদাহরণ দিচ্ছেন, ব্যাপারটা আসলে সেই জায়গায় আছে নাকি? আমি বলতে চাচ্ছি যে আমার তো আপত্তি থাকতে পারে, এবং সে আপত্তির পেছনে আমার যৌক্তিক কারণ আমি উল্লেখ করতে পারে, নিশ্চয়ই আমি যৌক্তিক কারণগুলো উল্লেখ করেছি। এখন আপনি এবং সেগুলো আপনি নোট করেছেন। এখন অল অন এ সাডেন আমি যখন দেখলাম যে আপনি ইন দ্য নেম অফ এক্সপার্টস অপিনিয়ন, এক্সপার্টরা তো সব সামাজিকভাবে জনগণকে প্রতিনিধিত্ব করছেন না, ঠিক আছে? আপনি একটা বৈজ্ঞানিক তত্ত্ব দিচ্ছেন, সেই বৈজ্ঞানিক তত্ত্ব নিঃসন্দেহে অনেক ভালো হতে পারে, কিন্তু সেই বৈজ্ঞানিক তত্ত্বটা যে আপনি এখানে খাটাচ্ছেন সেটার জন্য কি আপনার একটা কনসেনসাস আছে? নাই। তাহলে আপনি আমাদের সাথে আলোচনা করলেন, আলোচনা করার পরে হঠাৎ করে আপনি আমার নোট অফ ডিসেন্ট গুলো গায়েব করে দিলেন, গায়েব করে দিয়ে আপনি এক্সপার্ট অপিনিয়নের নামে এই যে আপনারা বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট গায়েব করে দেওয়া হলো এবং এখানে এক্সপার্ট অপিনিয়নের কথা বলা হতো। এই বিষয়টি নিয়ে একটা মন্তব্য এসেছে সালাউদ্দিন আহমেদ, যেটি বলেছেন যে কখনো রেফারি গোল করে ফেলে এইটা আমরা কখনো দেখিনি, খেলোয়াড়রা খেলে, একজন এক দল বা প্রতিপক্ষ। বিএনপি আসলে কি প্রতিপক্ষ ছিল নাকি বিএনপি পক্ষে ছিল? আসলে রেফারি তাহলে কে যে গোল দিচ্ছে? না, বিষয়টা আমরা প্রতিপক্ষ ছিলাম। আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আমাদের মতভিন্নতা ছিল, যার যার দৃষ্টিভঙ্গিগত একটা অবস্থার জন্য। আজকে যদি আমি জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের সাহেবের একটা স্টেটমেন্ট পড়লাম, তো স্টেটমেন্টে পড়ার পর আমি সত্যি আপনার এখানে এসেই পড়লাম, এবং আমি রীতিমতো চিন্তিত হলাম। কি চিন্তিত হলাম? তিনি কিন্তু একটা কঠিন কথা বলেছেন, যেটা আমরা আলোচনা করছি। তিনি বললেন নির্বাচন এই সময়ের মধ্যে নাও হতে পারে। কথাটা খেয়াল করুন, এই পর্যন্ত না হলেও গণভোট আগে হতে হবে, নির্বাচনটা এই মুহূর্তে নাও হতে পারে। তার মানে না হওয়ার একটা বিষয়, না হওয়ার একটা সংখ্যা, একটা বিষয় তাদের দলীয় ভাবনায় আছে, অর্থাৎ তাদের একটা অ্যানালাইসিস আছে, সিচুয়েশন নির্বাচন দিকে নাও যেতে পারে, এরকম তাদের একটা মূল্যায়ন আছে, এবং সেটা তিনি পাবলিক করেছেন। তখন তিনি বলেছেন একটা হচ্ছে নির্বাচন যদি না হয়ে যায়, কত ধর নির্বাচনটা হলো না, তাদের আশঙ্কা হচ্ছে যে নির্বাচনটা হলো না, কিন্তু যে এই যে গণভোটের যে ব্যাপারটা, অর্থাৎ যে সনদের যে ব্যাপারটা, যে অঙ্গীকারের যে ব্যাপারটা, তাই না, ঘোষণার যে ব্যাপারটা, সেগুলো যদি আপনার বাস্তবায়ন না হয়, এটার যদি একটা আইনি স্বীকৃতি যদি না থাকে,
বানিয়ে, তাহলে এটা একটা মানে দেশ একটা সংকটের মধ্যে পড়ে যাবে, অথবা এটা ভবিষ্যতে নাও করার মতো পরিস্থিতি। এই বক্তব্যটাকে আপনি বিএনপির জায়গা থেকে, আমি দুজনের বক্তব্যই আমি পড়ে শোনাচ্ছি। গোলাম পরোয়ার, তিনি সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে। এটা হচ্ছে সেক্রেটারির বক্তব্য। এদিকে আরেকজন নেতা নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমি তার কথা বলছি, জি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যেটা বলছেন জাতীয় নির্বাচন ঠিক সময় না হলেও গণভোট আগে দিতে হবে। মানে গণভোটের ব্যাপারে যেটি বিএনপি আপনারা বলেছিলেন যে নির্বাচনের দিন 2 ব্যালটে হবে, ওনারা বলছেন যে আগে এবং নভেম্বরে। এই জায়গায় একগুঁয়ে অবস্থায় আছেন এখন। না, আমি তাদের একগুঁয়ে অবস্থার চেয়ে তাদের একটা দৃষ্টিভঙ্গিগত অবস্থানের কথা বলছি। আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের কাছে নিশ্চয়ই এ কাইন্ড অফ ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে নির্বাচনটা নাও হতে পারে, অর্থাৎ নির্বাচন না হওয়ার মতো অপশক্তিদের তৎপরতা নিয়ে তো আমরা শুরুতে আলোচনা করছিলাম, এবং তারা হয়তো বিশ্বাস করছেন যে সেই অপতৎপরতার কারণে নির্বাচন প্রক্রিয়াটা ভণ্ডুল হতে পারে। এটা তাদের অবজারভেশন, তাদের অ্যানালাইসিস। এই জন্য তারা মনে করছেন তাহলে আগে ভাগে গণভোটটা হয়ে যাক। এটা তাদের অবস্থান। এটা কিন্তু গতকালকে পর্যন্ত তারা ক্লিয়ার করেনি। আজকে তারা নতুন করে বলছেন। তার মানে তারা বলতে পারেন যে আমরা গণভোটটা আগে চাচ্ছি কেন, যেহেতু নির্বাচন না হওয়ার একটা আশঙ্কা আছে, সেই জন্য আমরা এটা আগে চাই। কিন্তু আমার কথা হলো যে আপনি যখন আশঙ্কাটা করছেন এই নির্বাচন না হতে পারে, তো নির্বাচন না হওয়ার আশঙ্কার পেছনে কারণ কি? কারণ 1, 2, 3, 4 অনেকগুলো বলেন, সেগুলো বলেন। সেগুলো যদি আপনি বলতে পারেন এবং যদি কনভিন্স করতে পারেন অন্য স্টেক হোল্ডারদেরকে, তাহলে আমরা সেটাকে কালেকটিভলি, আমরা কি 5ই আগস্ট 36শে জুলাই 15 বছর কি আমরা কালেকটিভলি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করিনি? তাহলে একটা নির্বাচন হওয়ার জন্য আমরা জাতীয়ভাবে কি আমাদের কোনো উদ্যোগ থাকতে পারে? নিশ্চয়ই উদ্যোগ থাকতে পারে। অর্থাৎ সেই কালেকটিভলি আসলে আপনাদের সঙ্গে আলোচনা না করে তারা এই কথাগুলো বলেছেন। না, আমাদের সাথে আলোচনা করে বলতে হবে, নট নেসেসারি, বাট আপনারা জানেন না, এখন জানলেন। আমরা কেন সবাই জানলাম, সবাই জানেন। তারা একটা আশঙ্কার কথা বলছেন এবং তাদের এই আশঙ্কার কথা বলার মধ্য দিয়ে নতুন করে আজকে তো একটা নতুন মানে প্রতিক্রিয়া হবে মানুষের মধ্যে। নিশ্চয়ই। তাহলে কি নির্বাচনটা সঠিক সময় হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমি তো মনে করি নির্বাচনটা আপনারা কি আসলে করেন কিনা, আমি মনে করি বা আমার দল মনে করি নির্বাচনটা সঠিক সময় হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে হতে হবে। এবং এটা হওয়ার জন্য যা যা সংকট আছে সেটা আমরা মোকাবেলা করব এবং পথটাকে মসৃণ করব। আমি আরেকটু আসি একই প্রসঙ্গে, সেটা হচ্ছে জুলাই সনদ দিয়ে এখন পর্যন্ত যারা সিগনেচার করেনি বাম কয়েকটি দল থাকলেও আলোচনায় আছে এনসিপির বিষয়টি, এবং সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে, যে তারা হয়তো এর মধ্যে করবে না, কয়েকদিন আছেন, এভাবে বলেছেন তারা এর আগে। তাতে কি আসলে ব্যাপারটা এরকম তারা আসলে সিগনেচার করবেন কিন্তু আপাতত একটু জল ঘোলা করা বা একটু সময় করা, একটা বার্গেন পয়েন্ট করা, মানে এই ধরনের যে বিষয়গুলো বলা হয় পলিটিক্যালি, এরকম মনে হয় কিনা আপনার সাথে? এবং তারা আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে রূপায়ণ সেন্টারে তারা একটা প্রেস কনফারেন্স করেছে, সেখানে বলছে শহীদ মিনারে জনসম্মুখে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করবেন তারা। ফাইন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইতিমধ্যে মানে এই যে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো মানে বাদ রেখে এক্সপার্ট অপিনিয়ন যুক্ত করে দিয়ে যে আপনার ঘোষণাটা তৈরি করা হলো, রেকমেন্ডেশনটা পাঠানো হলো, এটার মধ্য দিয়ে কিন্তু এনসিপি সন্তোষ প্রকাশ করেছে। এনসিপি শুধু জল ঘোলান, এনসিপি কিন্তু সন্তোষ, আমি যেটা তাদের স্টেটমেন্টটা পড়েছি তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে। তো সুতরাং এখন তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমি যদি এভাবে বলি যে এনসিপি কে সন্তুষ্ট করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে যে সবাই মিলে যদি আমরা এই ঐতিহাসিক ডকুমেন্টে যদি আমরা সাইন করি তাহলে সবচেয়ে ভালো হয়। এনসিপিটার বাইরে থাকুক বা অন্য কোনো দল সিপিবি বাইরে থাকুক আমরা চাই না, সবাই আসুক, সবাইকে নিয়ে আমরা করতে চাই। কিন্তু আজকে তাদের স্টেটমেন্টে মনে হলো দে আর হ্যাপি, যে আপনি বলেন যে রেফারি গোল দিয়ে দিল, রেফারির এই রোলে, রেফারি এটা বিএনপি থেকে বলা হয়েছে, রেফারিটা আসলে কাকে বলছেন? রেফারি ঐক্যমত্য কমিশনের যারা মানে কর্তা তারা। আচ্ছা, তারাই নিঃসন্দেহে, আমরা তো এক পাশে, তারা তো আরেক পাশে, মানে টেবিলের অপর পাশে। ডক্টর আলী রিয়াজ বলেন, ইভেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা বলেন, তারা তো এই যে আমাদের এটা যে বাদ দেওয়ার প্রশ্ন আসবে সেখানে তারা তো বলতে পারতেন, আমাদের সাথে আলোচনা করতে পারতেন যে এই জিনিসগুলোকে এইভাবে অ্যাকোমোডেট করা যাবে ইত্যাদি, বা আপনাদের বিকল্প কোনো প্রস্তাব আছে ইত্যাদি হতে পারত। আমার কথা হচ্ছে যে আপনি সংকটটাকে জিয়ে রাখবেন না সংকটটাকে সমাধান করবেন। সংকটটা সমাধান করার জন্য আরো 2 দফা মিটিং হোক, আপনাকে আজকে শেষ করে দিতে হবে এটা তো এমন তো এটা কোনো অঙ্কের থিওরি নেই, 2 2 4 হবে, 4 জায়গায় অর্থাৎ আলোচনা হতে পারতো।
নিঃসন্দেহে, কিন্তু সেটা না করে সরাসরি রেকমেন্ডেশনটা পাঠিয়ে দিয়ে এখন যদি আবার আলোচনা চলে আসে, তাহলে এটা একটা ছেলেমি হয়ে গেল না বিষয়টা? এক। ২ নম্বর, আপনি জাতীয় সংসদ কি আমাদের একটা চেতনার জায়গা না? আমাদের ভোটাধিকারের যে বঞ্চনাবোধ, ওই জায়গায় তো আমরা জনগণের কথা বলতে চাই। আমি তো ওইটাকে তো আমি পিপলস পার্লামেন্ট হিসেবে দেখতে চাই, সত্যি কথা, পিপলস অ্যাসেম্বলি হিসেবে দেখতে চাই। এই দেশের ভবিষ্যতে যদি অ্যাসেম্বলিটার নাম যদি পিপলস অ্যাসেম্বলি হতো, আমি সবচেয়ে বেশি বরং খুশি হতাম। সুতরাং ওই জায়গাতে স্বাক্ষর তো একটা হয়েছে, কাজে এটা নতুন করে, সুতরাং আবার নতুন করে শহীদ মিনারে আসলে এটা একটা ইমোশনালি তারা হয়তো বলেছে, আমি বলছি না। এখন কথা হচ্ছে কি, ওয়েল, তারা নিজেরা মানে তাদের যে স্বাক্ষরের, আমি তাদের প্রতি আমার অনুরোধ যেটা থাকবে, তাদের স্বাক্ষরের যে অংশটি, সেই অংশটা তারা শহীদ মিনারে নিজেরা ওখানে মানে তাদের অনুসারীদের সামনে করতে পারে, এটাতে কোনো আপত্তি নেই। তারা শহীদ মিনার স্বাক্ষর করে বলে যে আমি জাতীয় সংসদে যেতে পারি নাই, এখানে করেছেন, আমি সংসদ প্লাজার ওখানে দাঁড়িয়ে, অর্থাৎ এটাতে আপনাদের কোনো আপত্তি নাই, হতে পারে। তারা যে সাইনটা করেননি, আমরা তো চাই তারা স্বাক্ষরে অন্তর্ভুক্ত হন। সুতরাং তাদের স্বাক্ষরের যে শ্রীমণিটা, সেটা তারা নিজের ইচ্ছা করলে শহীদ মিনারে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে আমরা মহান শহীদ মিনারে এখানে আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলন সংগ্রামের মানে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপন হচ্ছে শহীদ মিনার, প্রতীকী জায়গা, আমরা শহীদ মিনার সাইন, কাজে প্রতীকী জায়গায় একটা স্বাক্ষর হতে পারে, তারা করতে পারে। অনেক ধন্যবাদ, তারা করতে পারে। এখানে আমাকে আবার যে শহীদ মিনার আমাকেও যে সাইন করতে হবে, অথবা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ওখানে আসতে হবে, সবাই তো সাইন করেছেন, বাকি ছিলেন আপনারা। আপনাদের কাজটা যদি আপনার জাতীয় সংসদে, তো আপনার জন্য আলাদা আয়োজন করা সম্ভব না। এখন যদি আপনার শ্রীমণি যদি চান, ইয়েস, ইউ ক্যান অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, ওখানে আপনার ওই দলিলটা সরকার পাঠিয়ে দিতে পারে, দলিলটা ওখানে আপনার সাইন করে দেবেন। অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। নির্বাচন পেছানো নিয়ে আসলেই ষড়যন্ত্র হচ্ছে নাকি এর ভেতরে কি আছে, নির্বাচন তাহলে কিভাবে হতে পারে, এর ভেতরের বাইরের অনেকগুলো বিষয় আজকের তাদের বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করেছি, তার বিশ্লেষণ জেনেছি। এইরকম আপনারা রাজনৈতিক নানা বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।